ওয়েলকাম টু কম্পিটিটিভ ক্যানভাস। আজকে আমরা 2015 সালের ক্লার্কশিপ এক্সামের মেন্স পেপারটা আলোচনা করব। এখানে লেখা আছে গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এটা হলো ইংলিশের জন্য এবং গ্রুপ বি হলো বাংলার জন্য। কিন্তু নেক্সট লাইনটাতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নোট বা বলা যায় ডাইরেকশন দেওয়া আছে, সেটা হলো ডু নট মিক্স আনসার্স অফ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। অর্থাৎ গ্রুপ বি হলো আমাদের ইংলিশ আর গ্রুপ বি হচ্ছে বেঙ্গলি। গ্রুপ এর জন্য যে আনসার শিটটা থাকবে সেখানে বাংলার কিছু লিখব না, বা গ্রুপ বি এর জন্য যে আনসারটির কপিটা থাকবে সেখানে আমরা ইংলিশের কোনো আনসার লিখব না, এবং লিখলে কিন্তু ক্ষতি ক্যান্ডিডেটেরই হবে। চলো দেখে নেওয়া যাক 2015 সালে কী কী এসেছিল। 1 নাম্বার হচ্ছে রাইট আ রিপোর্ট অফ দ্য ফলোয়িং টপিক উইথ আ সুটেবল টাইটেল, এবং সেখানে কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া ছিল 200 ওয়ার্ডের মধ্যে একটা উইথ আ সুইটেবল টাইটেল দিয়ে একখানা রিপোর্ট লিখতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপ্লাই আ সুটেবল টাইটেল, একটা সুন্দর সুটেবল টাইটেল দিতে হবে। সেখানে প্লেস থাকবে কি হলদিয়া, কুকরাহাটি, মিদনাপুর। ডেট হচ্ছে 10 সেপ্টেম্বর 2012। ইনসিডেন্ট কী ঘটেছে না বোট ক্যাপসাইজড ইন দ্য হুগলি 32তে কী হয়েছে না বোট উল্টে গেছে, অর্থাৎ নৌকা নদীতে উল্টে গেছে। ফিয়ার্ড ডেথ 10, অর্থাৎ 10 জন মারা গেছে বলে মনে করা হচ্ছে। বডিজ রিকভার্ড, বডিকে উদ্ধার করা হয়েছে 7, তাদের মধ্যে 7 হচ্ছে ওম্যান এবং 3 চিলড্রেন, তাদের মধ্যে 7 জন মহিলা এবং 3 জন শিশু। 10 সোয়াম অ্যাশোর কথার অর্থ হলো তীর, অর্থাৎ 10 জন তীরে সাঁতরে চলে গেছে। কজ, কেন এই রকম হলো? রেগুলার ফেরি সার্ভিস হ্যাড স্টপড বোট ক্যারিং বিয়ন্ড ক্যাপাসিটি। বোট অর্থাৎ নৌকায় যত লোক ধরে তার থেকে অনেক বেশি গুণ লোক নিয়ে সেটি পারাপার করছিল রেগুলার ফেরি সার্ভিসটা, সেই জন্যই ওটা উল্টে গেছে। এফেক্ট কী হয়েছে তার ফলে? লোকাল পিপল, ড্রাইভার্স, পুলিশ রেস্কিউ অপারেশন চালিয়েছে। লোকাল পিপল সাধারণ জনগণ, ড্রাইভার্স অনেক চালক, এবং পুলিশ রেস্কিউ অপারেশন বা উদ্ধার কার্য চালিয়েছে। লোকাল আউটরিচ কথার অর্থ হলো কি তাদের রাগ প্রদর্শন করেছে। হাইওয়েকে তারা কিন্তু ব্লক করে দিয়ে তাদের রাগ প্রদর্শন করেছে। এখানে 20 মার্কসের কোশ্চেন হলো রিপোর্ট রাইটিংয়ে। নেক্সট হচ্ছে প্রেসি রাইটিংয়ের একটা প্যাসেজ দেওয়া আছে, তাতে 15 মার্কস ধার্য করা আছে। চলো প্যাসেজটা পড়ে ফেলি। 2 দাগ, ওয়েলথ ইজ আ গ্রেট ফ্যাক্টর ফর এনশিওরিং হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের হ্যাপিনেস অর্থাৎ সুখ কিন্তু সুখের একটি অন্যতম কারণ হলো ওয়েলথ, অর্থাৎ সম্পদ থাকলে মানুষের জীবনে সুখ থাকবে। বাট ইট হ্যাজ আ টেন্ডেন্সি, কিন্তু এর একটা টেন্ডেন্সি বলতে কি এর একটা গুণ আছে, টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ, উইথ দ্য রেজাল্ট দ্যাট রিচ বিকাম রিচার অ্যান্ড পুয়ার বিকাম পুয়ারার। এর একটা টেন্ডেন্সি আছে যে এই সম্পদ কেবলমাত্র কিছু লোকের হাতেই থাকে, পুঞ্জীভূত থাকে। কনসেন্ট্রেট মানে হচ্ছে পুঞ্জীভূত থাকা, যার ফলে দ্য রেজাল্ট দ্যাট রিচ বিকাম রিচার, অর্থাৎ ধনী সবসময় ধনী হতে থাকে এবং গরিব আরও গরিব হতে থাকে। দ্য এক্সিস্টিং কন্ডিশনস অফ সোসাইটি উই ফাইন্ড দেয়ার আর ক্লাসেস অফ পিপল হু আর রিচ। সমাজে এখন দেখা যায় কি না বেশ কিছু শ্রেণী তৈরি হয়, তাদের মধ্যে কিছু হলো ধনী, ওয়েলফেয়ার যারা ভালো খেতে পায় এবং যারা কমফোর্টেবল যারা আরামদায়ক জীবন যাপন করে। ওয়াইল দেয়ার আর আদার্স, যেখানে আরও একটা শ্রেণী থাকে হু আর মিজারেবল অ্যান্ড আনহ্যাপি, যারা খুবই কষ্টের মধ্যে থাকে এবং অসুখী থাকে। সাচ ডিফারেন্সেস ইন ইকোনমিক কন্ডিশনস আর মেনলি ডিউ টু দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি। এই রকম অর্থনৈতিক কন্ডিশনের কারণ হলো ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি, অর্থাৎ সমাজে যে সম্পদ বন্টন হচ্ছে সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না। ম্যাল ডিস্ট্রিবিউশন মানে হলো ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট না করা। Those who study social science are
of option that in a capitalist society maldistribution of wealth is inevitable. যারা সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞান পড়ে তাদের মতে ক্যাপিটালিস্ট অর্থাৎ ধনতান্ত্রিক সমাজে ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ ওয়েলথ ইজ ইনএভিটেবল, অর্থাৎ এই যে সম্পদের যে খুব বাজে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু একটা খুব ইনএভিটেবল ঘটে, অর্থাৎ যে জিনিসটা ঘটেই সেই জিনিসটাকে বলা হচ্ছে ইনএভিটেবল। হেন্স রাইজেস আ ডাউট ওয়েদার ওয়েলথ ক্যান অ্যাট অল প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার ইন আ ক্যাপিটালিস্ট সোসাইটি। তাহলে এরকম একটা প্রশ্ন জাগতেই পারে যে সম্পদ কি মানুষের ওয়েলফেয়ার অর্থাৎ মানুষের উন্নয়নের কাজে কি লাগতে পারে ইন আ ক্যাপিটালিস্ট সোসাইটি, ধনতান্ত্রিক সমাজে। ইন মেনি অফ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ of the world, the per capita income of people is much greater than that of our people. Advanced countries মানে খুব উন্নত দেশগুলো যাদের পার ক্যাপিটা ইনকাম জনপ্রতি ইনকাম আমাদের দেশের মানুষের থেকে কিন্তু অনেক বেশি। বাট ইট ডাজন্ট মিন দ্যাট নো পুয়ার লিভ ইন দোজ কান্ট্রিজ। তার মানে এই নয় যে ওই সমস্ত দেশগুলিতে গরিব নেই। or in other words poverty has been totally eradicated from those countries. দরিদ্রতা সেই সমস্ত দেশগুলি থেকে একেবারে নির্মূল হয়ে গেছে তেমনটাও কিন্তু নয়। ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ আ নেশন। ব্যক্তিগত যে ভাগ্য সেটা কিন্তু একটা দেশের উন্নয়নকে দর্শায় না, লিটল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ নেশন মানে একটা দেশের উন্নয়নকে কিন্তু খুব একটা দর্শায় না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সৌভাগ্য। হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স, হিউম্যান ওয়েলফেয়ার কি তার প্রকৃত অর্থ কি মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে অধিক সংখ্যক জনগণের ভালো করাই হলো হিউম্যান ওয়েলফেয়ার। ওকে, এরপরে হলো ট্রান্সলেশন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ, যার মান হলো 15। তো প্যাসেজটা চলো পড়ে ফেলি। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। এই ছিল আমাদের ইংলিশ পার্টটা। এরপরে আমরা চলে আসবো গ্রুপ বি অর্থাৎ বেঙ্গলি পার্ট। গ্রুপ বি বেঙ্গলি পার্ট এবং তার সাথে যে অন্যান্য ভাষাগুলো থাকে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যাজ সিলেক্টেড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি বেঙ্গলিটাই জানি, বাকি আমার ল্যাঙ্গুয়েজগুলো আমি জানি না, তাই আমরা বেঙ্গলিটা নিয়েই আলোচনা করব। এবং আবার কিন্তু সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ডু নট মিক্স আনসার্স অফ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তো চলো দেখে নেই আমাদের ফার্স্ট ট্রান্সলেশনটা। এখানে কিন্তু ট্রান্সলেশনে 15 মার্কস দেওয়া আছে। In Indian economy, agriculture is a major source of national income. ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় ইনকামের ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমিতে এগ্রিকালচার বা কৃষির গুরুত্ব কিন্তু সর্বাধিক।
Till 1950, it contributed more than 50% to the national income. 1950-এর আগে এই ন্যাশনাল ইনকামের গুরুভাগ বা 50%-এরও বেশি আসতো এগ্রিকালচার থেকে। ইভেন দেন এগ্রিকালচার অল অ্যালং continued to be neglected by both government and financial institutions. তার সত্ত্বেও এই কৃষিকে আমাদের গভর্নমেন্ট এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং অর্থনৈতিক যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের দুটো দ্বারাই নেগলেক্টেড হয়েছে, অর্থাৎ বঞ্চিত হয়েছে। ইন দ্য পাস্ট মেজর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কোনগুলো না, ব্যাঙ্কস ইন ইন্ডিয়া ওয়ার কন্ট্রোলড বাই দ্য ক্যাপিটালিস্টস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনতান্ত্রিক, পুঁজিবাদী এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতি এবং ট্রেডার্স বণিকদের দ্বারা এই সমস্ত ব্যাঙ্কগুলি নিয়ন্ত্রিত হতো। দোজ হু কন্ট্রোল দ্য ব্যাঙ্কস ওয়ার ইন্টারেস্টেড ইন দেয়ার ওন ওয়েলফেয়ার, যারা এই ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করত তারা কিন্তু তাদের নিজস্ব উন্নয়নে আগ্রহ রাখত। দ্য ব্যাঙ্কস ওয়ার কনসেন্ট্রেটেড অনলি বিগ সিটিজ অ্যান্ড কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স। আর ব্যাঙ্কগুলো কোথায় কোথায় থাকতো? কনসেন্ট্রেটেড বা পুঞ্জীবিত থাকতো কোথায়? বিগ সিটিজ, বড় বড় সিটিতে। কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স, যেখানে ব্যবসা বাণিজ্য, যেখানে শিল্প আছে সেই সমস্ত জায়গাগুলোতেই ব্যাঙ্কগুলো থাকতো। এরপরে হলো রিপোর্ট রাইটিং, সেটাও 200 ওয়ার্ড এখানে ওয়ার্ড লিমিট বলে দেওয়া হয়েছে এবং সেই সাথে পয়েন্টসও বলে দেওয়া আছে। তো দেখে নেওয়া যাক রিপোর্ট রাইটিংয়ে কী ছিল। কলিকাতার হকারদের উপযুক্ত পুনর্বাসনের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন। এই প্রসঙ্গে কলিকাতার ফুটপথ ও রেল স্টেশনগুলির উল্লেখ প্রয়োজন। এই সূত্রগুলি নিয়ে প্রতিবেদন লিখতে হবে। কলিকাতার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা, পথচারীদের অবস্থা, রেল স্টেশন সংলগ্ন স্থানগুলির অবস্থা, এই প্রসঙ্গে হকারদের অর্থনৈতিক সমস্যা, উপযুক্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনাবিদের সাহায্যে এই সমস্যা সমাধানের জন্য যথাযথ আন্তরিক প্রকাশ। এই ছিল রিপোর্ট রাইটিং। এরপরে আমরা আসব প্রেসি। রাইট এ প্রেসি of any of the following passage with a suitable title। সেখানে কিন্তু 15 মার্কস দেওয়া আছে। সারসংক্ষেপ করো। গ্রন্থপাঠ আমাদের মহত্তর, সুন্দরতর জীবন রচনার অপরিহার্য অঙ্গ। আমাদের দেশে কেবলমাত্র পরীক্ষা বৈতরণী উত্তরণের জন্য মরণকালে হরিনামের মতো গ্রন্থপাঠের রীতি পরিলক্ষিত হয়। এখানে পরীক্ষায় উত্তরণ ও কর্মপ্রাপ্তি একমাত্র পরমার্থ। নিছক আনন্দ লাভের জন্য কেউ গ্রন্থপাঠ করে না। পুস্তককে যারা উদরপূর্তির উপায় হিসাবে গণনা করে তারা সরস্বতীর হাঁসের কাছে সোনার ডিমই প্রত্যাশা করে। তাদের কাছে জ্ঞানের অমলতা কিংবা অনাবিল আনন্দের কোনো মূল্যই নেই। তাই মনস্বী লেখক প্রমথ চৌধুরী বলেন, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। জ্ঞান মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়, তাকে অনাবিল ভাবালোকের জ্ঞানলোকের আলোর ঠিকানা দেয়, মানুষকে প্রকৃত মানুষ করে। গ্রন্থই তাকে গতানুগতিক ক্লান্তিকর জীবনে বৈচিত্র্যের স্বাদ দান করে, তাকে মৃত্যুময় দৈনন্দিন জীবনে দেয় অমৃত লোকের সন্ধান, তার বিষাদ মিলন মরুময় জীবনকে অনাবিল আনন্দের রসে সিক্ত করে, তাকে দেয় নবজীবনের ঠিকানা। এই ছিল প্রেসি। তো এই ছিল আমাদের 2015 সালের কোশ্চেন, 2015 সাল ক্লার্কশিপের মেন্সের কোশ্চেন। তো এরপরে আমরা মিসলেনিয়াসের কোশ্চেন, মেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার, অবশ্যই প্রিভিয়াস ইয়ার। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।